দ্য ডিপ ডাইভের আজকের এই গভীর আলোচনায় স্বাগত। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন একজন মানুষ যাকে আমরা মূলত ভারতের রসায়নবিদ্যার জনক হিসেবে চিনি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। হ্যাঁ, একদম। আর আজকের এই আলোচনায় আমরা কিন্তু বেশ কিছু দারুণ উৎস ব্যবহার করেছি। যেমন ধরুন, জার্নাল অফ রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস, উইকিপিডিয়া, আনকভার্ড আর দ্য হেরিটেজ ল্যাবের ঐতিহাসিক প্রবন্ধ আর অ্যাটম স্টকের একটা তথ্যচিত্রও আছে। হ্যাঁ, আর সত্যি বলতে কি, এই তথ্যগুলো ঘাঁটতে গিয়ে আমি পুরো চমকে গেছি। কারণ আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যটাই হলো এটা বিশ্লেষণ করা যে কিভাবে প্রত্যন্ত গ্রামের এক সাধারণ কিশোর একই সঙ্গে একজন বিশ্ববরেণ্য বিজ্ঞানী, সফল শিল্পপতি আর আড়ালে থাকা এক বিপ্লবীতে পরিণত হলেন। ঠিক বলেছেন। একজন বিজ্ঞানী যিনি ল্যাবরেটরিতে বসে এমন রাসায়নিক আবিষ্কার করেছিলেন যা সারা ইউরোপকে চমকে দিয়েছিল, আবার তিনি মাত্র ৭০০ টাকা পুঁজি নিয়ে একটা বিশাল শিল্প সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। হ্যাঁ, আর ব্রিটিশ সরকারের খাতায় যার পরিচয় ছিল বিজ্ঞানীর ছদ্মবেশে এক বিপ্লবী, তার জীবনের গল্প যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। তো শুরু থেকেই শুরু করা যাক। ১৮৬১ সালের ২রা অগস্ট অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের যশোর জেলায় তার জন্ম। রাডুলি কাটিপাড়া গ্রামে। তার বাবা হরিশচন্দ্র রায় বেশ আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন, গ্রামে স্কুলও প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু প্রফুল্লচন্দ্র রায়ের জীবনের সবচেয়ে বড় মোড়টা আসে একটা অসুখের হাত ধরে। একটা অসুখ? ১০ বছর বয়সে তিনি যখন কলকাতায় হেয়ার স্কুলে পড়তেন? হ্যাঁ, তখন তিনি মারাত্মক রক্ত আমাশয় বা ডিসেন্ট্রিতে আক্রান্ত হন। বাধ্য হয়ে তাকে পড়াশোনা ছেড়ে গ্রামে ফিরে যেতে হয়। কিন্তু জানেন তো, এই বিরতিটাই তার জন্য শাপে বর হয়ে দাঁড়িয়েছিল। শাপে বর? প্রাতিষ্ঠানিক শিক্ষা তো প্রায় থমকে গিয়েছিল। থমকে গিয়েছিল ঠিকই, কিন্তু এর ফলে তিনি তার বাবার বিশাল লাইব্রেরিতে নিজের মতো করে প্রচুর পড়াশোনা করার সুযোগ পান। সিলেবাসের বাইরে গিয়ে শেক্সপিয়ার, নিউটনের জীবনী, ইতিহাস সবকিছু গোগ্রাসে গিলতে থাকেন। এই যে নিজের তাগিদে শেখার অভ্যেস, এটা তার জ্ঞানের পরিধি অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। যখন তিনি সুস্থ হয়ে কলকাতায় ফিরলেন, বিদ্যাসাগর কলেজে তৎকালীন মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়ার সময় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তাকে খুব প্রভাবিত করেছিল, তাই তো? একদম তাই। আর প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক আলেকজান্ডার পেডলারের রসায়নের ক্লাস তাকে বিজ্ঞানীর প্রতি প্রবলভাবে আকৃষ্ট করে। এতটাই যে বন্ধুদের মেসে তিনি রীতিমতো একটা আস্ত ল্যাবরেটরি বানিয়ে ফেলেছিলেন। বন্ধুদের মেসে ল্যাবরেটরি? ভাবা যায়, যারা শুনছেন তাদের জন্য এটা একটা দারুণ শিক্ষণীয় বিষয়। জীবনের সাময়িক বাধা বা অসুস্থতা কিভাবে নতুন রাস্তার খোঁজ দিতে পারে। এরপর তো যিনি ১৮৮২ সালে গিলক্রাইটস স্কলারশিপ পেয়ে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়তে যান। ঠিক। কিন্তু এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো, তিনি সেখানে গিয়ে শুধু টেস্টিউব আর বিকার নিয়েই পড়ে থাকেননি। ১৮৮৫ সালে সেখানে সিপাহী বিদ্রোহের আগে ও পরে ভারতের অবস্থা নিয়ে একটা প্রবন্ধ প্রতিযোগিতা হয়, আর তিনি তাতে অংশ নেন। একজন রসায়নের ছাত্র হয়ে প্রবন্ধ প্রতিযোগিতা! আর সেই প্রবন্ধটা এতই ক্ষুরধার ছিল যে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য জন ব্রাইট নিজে সেটা পড়েছিলেন আর চিঠি লিখে প্রশংসা করেছিলেন। ওই লেখায় তিনি স্পষ্ট করে দেখিয়েছিলেন যে ভারত আসলে ব্রিটিশদের দেখানো রাজা মহারাজাদের কোনো জাঁকজমকপূর্ণ দেশ নয়, বরং এটা একটা ক্ষুধার্ত কৃষকদের দেশ। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সঙ্গে একে মেলাই, তাহলে দেখা যাবে একজন কড়া বিজ্ঞানীর ভেতরেও পরাধীন দেশের শোষণের বিরুদ্ধে কতটা তীব্র ক্ষোভ জন্ম নিচ্ছিল। আর এই জাতীয়তাবাদী চেতনায় তাকে বুঝতে সাহায্য করেছিল যে দেশের আর্থসামাজিক অবস্থা বদলাতে হবে। এখান থেকে বিষয়টা আরও বেশি চমকপ্রদ হয়ে ওঠে, কারণ ১৮৯৬ সালে তিনি আবিষ্কার করেন মার্কুরাস নাইট্রাইট। লঘু নাইট্রিক অ্যাসিড আর অতিরিক্ত পারদের বিক্রিয়ায় তৈরি এই হলুদ রঙের স্ফটিক পুরো দুনিয়ার রসায়নবিদদের অবাক করে দিয়েছিল। অবাক করার কারণটা খুব স্পষ্ট। থার্মোডিনামিক্স বা তাপগতিবিদ্যার নিয়ম অনুযায়ী এই যৌগটি ছিল অত্যন্ত অস্থিরশীল, থার্মোডিনামিক্যালি আনস্টেবল। কিন্তু তিনি ল্যাবরেটরিতে একে কাইনেটিক স্ট্যাবিলিটির মাধ্যমে তৈরি করে দেখিয়েছিলেন। এই বৈজ্ঞানিক পরিভাষাগুলো তো বেশ ভারী, বিষয়টা একটু সহজ করে বোঝানো যায়। ধরুন, একটা খুব খাড়া পাহাড়ের একদম চূড়ায় একটা বল রাখা আছে। নিয়মানুযায়ী বলটা কোনোভাবেই স্থির থাকতে পারে না, গড়িয়ে পড়ে যাওয়ার কথা। কিন্তু আপনি যদি চূড়াতেই একটা ছোট্ট গর্ত করে বলটা সেখানে বসিয়ে দেন, তাহলে কিন্তু সেটা সাময়িকভাবে আটকে থাকবে। বাহ, দারুণ উদাহরণ। মার্কিউরাস নাইট্রাইটের ক্ষেত্রেও বিষয়টা এমনই ছিল।
যৌগটার অস্তিত্ব থাকার কথা নয়, কিন্তু তিনি এমন নিখুঁত পরিবেশ তৈরি করেছিলেন যে সেটা ওই গর্তে রাখা বলের মতো স্থিতিশীল হয়ে ধরা দিয়েছিল। এরপর তিনি বিশুদ্ধ অ্যামোনিয়াম নাইট্রাইটও আবিষ্কার করেন। হ্যাঁ, যেটা ৬০°C তাপমাত্রাতেও অবিশ্লেষিত অবস্থায় উবে যেতে পারত। এই যুগান্তকারী কাজের জন্য নোবেলজয়ী বিজ্ঞানী উইলিয়াম র্যামজে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। আর ব্রিটিশ রসায়নবিদ হেনরি আর্মস্ট্রং তো তাকে মাস্টার অফ নাইট্রাইটস উপাধিই দিয়ে বসেন। সীমিত সুযোগ সুবিধা নিয়ে পরাধীন ভারতের একটা ল্যাবরেটরিতে বসে বিশ্বমানের গবেষণা সত্যি অনুপ্রেরণাদায়ক। একদম। কিন্তু এরপরই তিনি এমন একটা কাজ করলেন যা কেউ আশা করেনি। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করার সময় তিনি উপলব্ধি করেন যে কেবল ল্যাবরেটরিতে বসে থাকলে চলবে না, বিজ্ঞানকে শিল্পের সঙ্গে যুক্ত করতে হবে। আর মাত্র ৭০০ বা ৮০০ টাকা পুঁজি নিয়ে নিজের বাড়ির একটা ঘর থেকে ১৯০১ সালে প্রতিষ্ঠা করলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। একজন বিজ্ঞানী হঠাৎ কেন ব্যবসা শুরু করবেন? কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশরা ভারতকে শুধু কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত করেছে, আর আমরা চড়া দামে বিদেশি পণ্য কিনতে বাধ্য হচ্ছি। ঠিক তাই। দেশীয় প্রযুক্তিতে ওষুধ, সাবান, ফিনাইল তৈরি করে তিনি ভারতের শিল্প বিপ্লবের একটা শক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। অর্থনৈতিক শোষণ বন্ধ করতে দেশীয় শিল্পের কোনো বিকল্প ছিল না। আর তার এই কারখানার সঙ্গে কিন্তু একটা গভীর রাজনৈতিক প্রেক্ষাপটও জড়িয়েছিল। আমরা তো দেখলাম যে ব্রিটিশ সরকার তাকে বিজ্ঞানীর ছদ্মবেশে এক বিপ্লবী বলে সন্দেহ করত। হ্যাঁ, তবে এই সন্দেহটা ভিত্তিহীন ছিল না। আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসটা দেখি, তাহলে দেখব তার কারখানায় বিপ্লবীদের আশ্রয় দেওয়া হতো, আর বোমা বা বিস্ফোরক বানানোর জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদানও পরোক্ষভাবে তার ল্যাবরেটরি থেকেই যেত বলে প্রমাণ পাওয়া যায়। মানে দিনের বেলা রসায়ন পড়াচ্ছেন, কারখানা সামলাচ্ছেন, আর পরোক্ষভাবে বিপ্লবীদের সাহায্যও করছেন। তাহলে এইসব কিছুর আসল অর্থ কি দাঁড়ালো? তিনি কি কেবল রসায়ন আর রাজনীতি নিয়েই ছিলেন? একেবারেই না। তিনি প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চাকেও আবার সবার সামনে নিয়ে আসেন। সংস্কৃত আর পালি ভাষার প্রাচীন গ্রন্থ, যেমন ধরুন চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, রসার্ণব, এগুলো তিনি গভীরভাবে অধ্যয়ন করেন। তারপর ১৯০২ আর ১৯০৯ সালে ২ খণ্ডে প্রকাশ করেন তার বিখ্যাত বই আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। হ্যাঁ, আর এই বইয়ের মাধ্যমেই তিনি তথ্য প্রমাণসহ দেখিয়ে দেন যে প্রাচীন ভারতে অত্যন্ত উন্নত মানের রসায়নবিদ্যার চর্চা হতো। শুধু তাই নয়, মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। নিজের উপার্জনের প্রায় পুরোটাই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উন্নয়নে, ব্রাহ্ম সমাজ আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দান করে যান। আর ১৯২৩ সালের উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার সময় তিনি যে বেঙ্গল রিলিফ ফান্ড গঠন করেছিলেন, সেটা তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তার এক ডাকে লাখ লাখ টাকা ত্রাণ জমা পড়েছিল। সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষের মতো দিকপাল বিজ্ঞানীরা তারই ছাত্র ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে বলেছিলেন যে মানব কল্যাণের জন্য তার মতো মানুষ কয়েক শতাব্দীতে একবারই জন্ম নেন। আজকের এই আলোচনা থেকে আমরা স্পষ্ট দেখতে পেলাম কিভাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান, শিল্প, ইতিহাস আর জাতীয়তাবাদকে এক সুতোয় বেঁধেছিলেন। হ্যাঁ, আর তরুণ সমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে স্বাধীন ব্যবসা ও শিল্পের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার ডাক দিয়েছিলেন। এই তথ্যবহুল যুগেও তার জীবন দর্শন সমানভাবে প্রাসঙ্গিক। তা তো বটেই। অর্জিত জ্ঞানকে যদি সমাজ ও মানুষের কল্যাণে ব্যবহার করা না যায়, তবে সেই জ্ঞানের আসলেই কোনো মূল্য নেই। একদম ঠিক। তো পুরো আলোচনা শেষে যারা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। পরাধীন ভারতে দাঁড়িয়ে প্রবল প্রতিকূলতার মধ্যে যদি একজন একক বিজ্ঞানী নিজের মেধা ও উদ্যোগে দেশের রসায়ন ও ওষুধ শিল্পের ভিত গড়ে তুলতে পারেন, তবে আজকের আধুনিক যুগে আমরা কোথায় পিছিয়ে পড়ছি? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। বিজ্ঞানকে কেবল বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের ৪ দেওয়ালে বন্দী না রেখে তৃণমূল স্তরের সামাজিক উদ্যোক্তা তৈরির কাজে সরাসরি ব্যবহার করতে আমরা কি ব্যর্থ হচ্ছি? বিজ্ঞান ও সামাজিক ব্যবসার এই হারিয়ে যাওয়া মেলবন্ধন কি আজকের প্রজন্মের কাছে নতুন কোনো বিপ্লবের রাস্তা খুলে দিতে পারে না? এটাই ভাবার বিষয়। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি।